আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সর্বোচ্চ আদালতের রায়ে বাতিল হওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের আদালতের রায়ে পুনরুজ্জীবিত হলো। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা দেন। তবে এ ব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। রায়ে সন্তুষ্টি জানিয়েছেন আপিলকারীর সব পক্ষ। জিএম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সাকিবুর রহমান। আবারও প্রবর্তন হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। রায়ে 2011 সালে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হয়। এ রায়কে দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। আমরা মনে করি এই জাজমেন্টটি এই দেশের জন্য একটা মাইল ফলক, এবং আজকে যে বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে তা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দল সহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপির আরেক আইনজীবী। আজকের রায়ের মাধ্যমে এটা স্পষ্টত হয়ে গেল যে এই নির্বাচনের ক্ষেত্রে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি আজকে থেকেই সংবিধানে ফিরে এলো, তার অধীনে নির্বাচনটি, আসন্ন নির্বাচনটি হবে না, নির্বাচনটি হবে পরবর্তী সময় থেকে। আর জামাতের আইনজীবী জানান, এখন সবার উচিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। এখানে দলগত বিষয় নয়, জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয়, রাষ্ট্রের বিষয়, সংবিধানের বিষয়। রায় খুশি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এ রায় ভবিষ্যতে নির্বাচনের পথ সুগম করবে। তো দীর্ঘ সংগ্রামের পরে শেষ পর্যন্ত এটা আমরা একটা ফলাফল পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। এ রায়ের ফলে বাংলাদেশ গণতন্ত্রের মহাসড়কে হাঁটা শুরু করলো বলে জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। 2011 সালে তা বাতিল করে রায় দেয় আপিল বিভাগ। 24-এর গণ অভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই রায়ের মাধ্যমে বিএনপি দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আমির খসরু আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং এর গঠন প্রক্রিয়া কেমন হবে তা পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। বিগত দিনের অপসংস্কৃতি থেকে রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি চালুর পক্ষে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, যে জীবনগুলো গিয়েছে, যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশ প্রশ্নে পিতার মতোই দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্যাতন, নির্বাসনে পোড় খাওয়া এই রাজনীতিবিদ 60 বছরে পা দিলেন আজ। তার সহযোদ্ধারা জানিয়েছেন, মানুষের ভাগ্য আর রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। নিজের জন্মদিন নিয়ে আনুষ্ঠানিকতা না করার অনুরোধ করেছেন তিনি। আরও জানাচ্ছেন মায়দুর রহমান রুবেল।
এক ট্র্যাজিক হিরো হিসেবে সাধারণ মানুষের মুখে আজও উচ্চারিত হয় শহীদ জিয়ার নাম। তার বড় ছেলে তারেক রহমান এখন তারই গড়া দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগ্রামী জীবনে পিতা পুত্রের মধ্যে রয়েছে অদ্ভুত এক মিল। নির্বাসিত জীবনে প্রতিকূলতার সঙ্গে বছরের পর বছর যুদ্ধ করেছেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, পৃথিবীর বিরল সৌভাগ্যের প্রতীক হলেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এক জীবন তার। নির্বাসিত জীবনেও দেশ, জনগণ ও দলীয় নেতাকর্মীরাই তার ব্যক্তিগত ঘর সংসার। পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু দমিয়ে রাখতে পারে নাই। 1965 সালের 20 নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। রাজনীতির পথ চলা শুরু হয় 1988 সালের বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আর 2009-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখা যায়। তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ও উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, নির্বাসিত জীবনে তার মধ্যে কোনো উচ্চাবিলাস দেখেননি। দেশের মাটি ও মানুষের কল্যাণেই কাজ করতে চান তারেক রহমান। ওনার উপর যে আঘাত নেমে এসেছিল সেটাই কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য। হয়তো ঘুমের বাইরে সারাটা ক্ষণ কিন্তু উনি দেশেরই সেবা করে যাচ্ছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। নবপ্রজন্মের নতুন ভাবনায় দেশের সামাজিক অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মাধ্যমে বদল করতে চান দেশের মানুষের ভাগ্য। রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসেন, আমরা বিশ্বাস করি আগামী সে বাংলাদেশে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান। ভবিষ্যৎ বাংলাদেশে কীভাবে আমাদের তরুণদের আরও বেশি অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতায়ন করা সম্ভব, কীভাবে ওনাদেরকে আরও বেশি স্বাবলম্বী এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব, কীভাবে ওনাদের প্রত্যেকের কর্মসংস্থান গড়ে তোলা সম্ভব, সেগুলো নিয়ে কাজ করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন, জন্মদিনে চাকচিক্য নয়, মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। তারেক রহমান তার জন্মদিনকে সেইভাবে পালন করার ব্যাপারে ডিসকারেজ করেছে। 111-এর সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে আমাদের সামনে থেকেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়, হুইল চেয়ারে নিয়ে আসা হচ্ছে। মেরুদণ্ড স্লিপ ডিস্ক হয়ে গেছে। জিয়াউর রহমানের পথ অনুসরণ করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান তিনি, যার ফলে 1/11 ও আওয়ামী ফ্যাসিবাদের নিষ্ঠুর নিপীড়ন সইতে হয়েছে তাকে। খালেদা জিয়াকে তখন কারাগারে নিয়ে গেল, তখন তারেক রহমান আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, তখন সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আমাদের দল তাকে নিয়োগ করে এবং সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দলকে এবং আমাদের দেশের আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দেয়। আওয়ামী লীগ তো সব দিকের চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে ফেলার জন্য। 2007 সালে গ্রেফতারের পর নির্মম নির্যাতনের কারণে পরের বছর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। তার দেশে ফেরার অপেক্ষায় এখন উন্মুখ হয়ে আছে দলের লাখ লাখ নেতাকর্মী এবং সাধারণ জনগণ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গুলির নির্দেশ আমার নয়, পুলিশ আইনের। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনার আরও বলেন, পুলিশের মনোবল ভেঙে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। ডিবি পুলিশের সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে বলেও জানান তিনি। এসব অপরাধ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা, সহকর্মীবৃন্দু, গণমাধ্যম কর্মী এবং গতকালকে রাত্রিরে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব।
যুক্তরাষ্ট্রে যৌন অপরাধী ও আর্থিক লগ্নিকারী জেফ্রি এপস্টেইনের তদন্তের সব ফাইল প্রকাশের বিষয়ে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টেইনের সকল তথ্য বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে ডাউনলোডযোগ্য আকারে প্রকাশ করতে হবে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি নিউজ। এদিকে এর আগে ট্রাম্প ফাইল প্রকাশে বিরোধিতা করলেও ভুক্তভোগী ও তার নিজ রিপাবলিকান সদস্যদের প্রতিবাদের মুখে তিনি তার অবস্থানের পরিবর্তন করেন। তার সমর্থনে মঙ্গলবার কংগ্রেসের উভয় কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সিনেটে আইনটি বিপুল ভোটে পাশ হয়। মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 5 উইকেটে 387 রান। এর আগে দিনের শুরুতে মুশফিক তুলে নেন সাদা পোশাকে নিজের 13তম শতক। টেস্ট ক্রিকেটের 147 বছরের ইতিহাসে 11তম ক্রিকেটার হিসেবে নিজের 100তম ম্যাচে সেঞ্চুরি করার কীর্তিও গড়েন এ ব্যাটার। এছাড়া 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন লিটন দাসও। লাল বলের ক্রিকেটে এটি লিটনের 5ম শতক। দর্শক, এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী রাফি আমিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাফি, মুশফিকের পর লিটন দাসও আজ শতক তুলেছেন, তো নিশ্চয়ই বড় সংগ্রহের পথে বাংলাদেশ আজকে। তো দর্শকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সাদিয়া। সকালের শুরুটা তো অবশ্যই আপনাদের সাথে ছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আসলে যে এলিট ক্লাবে আসলে নাম লিখেছিলেন মুশফিকুর রহিম, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার, এদের পরে আসলে 11তম ক্রিকেটার হিসাবে তিনি 100তম টেস্টে শতক হাঁকিয়েছিলেন। এবং এরপরে কিন্তু একটা নাম যেটা আসলে সারাদিন ব্যাপী বেশ আড়ালেই ছিল, গতকাল থেকে শুরু করে আজকে লিটন কুমার দাস, তিনি কিন্তু সেই আড়ালে থেকে কিন্তু তিনিও সেঞ্চুরি তুলে নিয়েছেন। যেমনটা বলছিলেন, তার সাদা পোশাকে তার 5ম সেঞ্চুরি, এবং লিটনের এই সেঞ্চুরিতে ভর করে মুশফিকের ইনিংসটার সাথে সব কিছু মিলে কিন্তু বাংলাদেশ এখন অবশ্যই চালকের আসনে আছে। এবং এই রানটা আসলে এখন কোন পর্যন্ত যাবে এবং মানে কোথায় বাংলাদেশ আসলে থামবে সেটা আসলে একটা বড় প্রশ্ন। আমরা সিলেট টেস্টের কথা যদি জানি, আমরা সিলেট টেস্টে দেখেছিলাম যে বাংলাদেশ 587 রান করে ইনিংস ঘোষণা করেছিল। সেক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় টেস্টে এমন কিছুর পরিকল্পনা অবশ্যই বাংলাদেশ করবে, কারণ এই মুহূর্তে যেই অবস্থানে বাংলাদেশ আছে সেখানে যদি আসলে প্রথম ইনিংসে ভালো একটা সংগ্রহ তৈরি করতে পারে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে থাকবে। আর উইকেটের বিষয় নিয়ে আসলে যদি বলি যে এই উইকেটে গতকালকে আমরা দেখেছিলাম যে মিরপুর থেকে একটু ব্যতিক্রম একটা উইকেট, যেখানে তথাকথিত আমরা মিরপুরে যেরকমটা আসলে দেখি যে ব্যাটারদের জন্য অনেকটা কষ্ট করতে হয়, সেক্ষেত্রে এখানে একটু ভিন্নধর্মী কিন্তু গতকালকে ছিল। যারা একটু সময় নিয়ে খেলছেন তাদের ইনিংস কিন্তু বেশ লম্বা হচ্ছে। সেক্ষেত্রে আজকেও কিন্তু উইকেটের আচরণে আমরা খুব একটা বেশি পরিবর্তন দেখিনি। সব কিছু মিলে অবশ্যই বলতে হয় যে বাংলাদেশ এরকমভাবে আসলে যদি চালিয়ে যান, মিরাজ আছেন এবং লিটন আছেন, তারা যদি আসলে ইনিংসটাকে আরেকটু লম্বা করেন, সেক্ষেত্রে অবশ্যই 500-এর মতো একটা সংগ্রহ প্রথম ইনিংসে বাংলাদেশ দাঁড় করাতে পারবে। এবং এক্ষেত্রে টেস্টটা কিন্তু বাংলাদেশের কাছেই আটকে থাকবে বা বাংলাদেশের মুঠোয় কিন্তু আসলে বন্দী থাকবে, এমনটা আসলে আশা করা যাচ্ছে। আর দর্শকদের উন্মাদনা দিয়ে আসলে বলতেই হয় যে গ্যালারিতে প্রচুর পরিমাণে দর্শক প্রবেশ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সাদিয়া। ধন্যবাদ রাফি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।